ঘটনাটা যেই গ্রামের, সেই গ্রামে একটা লোক থাকতো, তার নাম আতামিয়া। আতামিয়া মাছ ধরতে খুব ভালোবাসতেন। 10 বছর বয়সী একটা ছেলে ছিল, নাম আতাউর। আতামিয়া প্রায় প্রতি রাতেই মাছ ধরতে যেতেন, সাথে করে তিনি তার ছেলেকেও নিয়ে যেতেন। ঘটনাটা যেদিন শুরু, সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিক চাঁদের আলোয় আলোকিত। আতামিয়া ও তার ছেলে আতাউর পূবের বিলে মাছ ধরতে গিয়েছিল। বলে রাখা ভালো, গ্রামের পূর্ব দিকে যে বিল ছিল তাকে সবাই পূবের বিল বলতো। আতাউর নৌকার উপরে বসেছিল আর আতামিয়া পেতে রাখা জাল টেনে তুলছিল। এমন সময় আতাউরের কানে একটা শব্দ আসে। হঠাৎ পানি যদি খুব নাড়াচাড়া করে যেরকম শব্দ হয়, সেরকম একটা শব্দ। আতাউর প্রথমে শব্দটা আমলে নেয়নি, কারণ তার বাবাই তো জাল টেনে তুলছে, সেখানে থেকে হয়তো শব্দটা আসছে। কিন্তু পুনরায় শব্দটা কানে আসে। এরপর তার মনে হতে থাকে শব্দটা অনেক দূর থেকে আসছে, কারণ শব্দটা কাছ থেকে আসলে অনেক জোরে শোনা যেত, কিন্তু শব্দটা অনেক ধীরে ধীরে শোনা যাচ্ছে। তার মানে শব্দের উৎসটা অনেক দূরে। আতাউর তার বাবাকে বলল, বাবা, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? না তো, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তুই কি শুনতে পাচ্ছিস? আমি পানি নাড়াচাড়া করার শব্দ পাচ্ছি। তাই শুনে আতামিয়া হেসে বলে, ধুর বোকা ছেলে, আমি তো পানি নাড়াচাড়া করছি, তুই হয়তো এটার শব্দ পাচ্ছিস। আতাউর আর কোনো কথা বাড়ায় না। হয়তো তার বাবা ঠিকই বলেছে, হয়তো মনের ভুল হচ্ছে। বেশ কিছু সময় এভাবে কেটে যায়, আর কিছুই ঘটেনি। এই সময়ের মধ্যেই আতামিয়া তার সব জাল গুটিয়ে নেয়। চলে আসবে এমন সময় আবার শোনা যায়। এবার বাবা ছেলে দুজনেই শুনতে পায়। এবার মনে হচ্ছে শব্দটা তাদের দিকে এগিয়ে আসছে। তারা পেছনের দিকে ঘুরে তাকায় এবং দেখতে পায় এক বিভৎস দৃশ্য। তারা দেখে একটি প্রাণী পানির ওপর দিয়ে হেঁটে তাদের দিকে এগিয়ে আসছে। আর একটু এগিয়ে আসলেই তারা যা দেখল তা আরো ভয়ঙ্কর, কারণ প্রাণীটি একা না, তার পেছনে আরো 6টি একই রকম দেখতে প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তাদের ভয় চরম সীমায় পৌঁছে যায় যখন তারা দেখে যে আসলে তারা যে প্রাণীগুলোকে প্রাণী ভেবেছিল তারা এক একটা মানুষের আকৃতির অবয়ব। মানুষের আকৃতির এই জন্যই বলছি, কারণ সেই প্রাণীগুলো দেখতে অনেকটা মানুষের মতো। তাদের মানুষের মতো চোখ, নাক, মুখ আছে, কিন্তু তাদের কানটা অনেক বেশি বড়, আর তাদের হাতটা অনেকটা হাঁসের পায়ের মতো ছিল এবং সেই পায়ে ধারালো নখ আছে। পাটা মানুষের মতোই, তবে সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো তাদের শরীরের চামড়া অনেকটা কুনো ব্যাঙের চামড়ার মতো। আর তারা 2 পা দিয়ে নয়, বরং 4 হাত পা দিয়ে হাঁটছে। এজন্যই দূর থেকে দেখলে অনেকটা প্রাণীর মতো মনে হয়। গভীর রাত, শুনশান একটা খাল, খালের পানিতে নৌকার উপর 2টি মানুষ, আর সামনের 7টা মানুষ আকৃতির অবয়ব। এমন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটাও ভয়ে মুষড়ে পড়বে। এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়ে আতামিয়া ও আতাউর মারাত্মক ভয় পান। কি করা উচিত তারা ভেবে পাচ্ছিলেন না। অবয়বগুলোকে নৌকার দিকে এগিয়ে আসতে দেখে ঘোর কাটে আতাউর মিয়ার। সে তাড়াতাড়ি নৌকা বাইতে থাকে। লক্ষ্য একটাই, তীরে পৌঁছতে হবে। যে করেই হোক তীরে উঠতে হবে। অবয়বগুলো নৌকার পেছনে পেছনে আসতে থাকে, আর তাদের গতি ছিল অনেক। আতামিয়া নিজের সর্বশক্তি দিয়ে নৌকা বাইতে থাকেন, কিন্তু অবয়বগুলোর গতির সামনে নৌকার গতিটি কিছুই নয়। দূরে তীর দেখা যাচ্ছে, আর এদিকে অবয়বগুলো নৌকাটা ধরে ফেলবে এমন একটা অবস্থা। কিছু উপায় না পেয়ে আতামিয়া তার ছেলেকে বলে, আতাউর, তুই লাফ দে। আতাউর ছোট মানুষ, তাই অত কিছু সে ভাবতে পারেনি। বাবা যা বলেছে তাই করেছে। আতাউর পানিতে লাফ দেয়। বয়স কম হলেও গ্রামের ছেলে হওয়ায় সাঁতার ভালোই জানা ছিল। সে সাঁতরাতে শুরু করে। আতাউর পানিতে ঝাঁপ দেওয়ার পর আতামিয়া দেখে সেও যদি পানিতে লাফ দেয় তাহলে কেউই বাঁচতে পারবে না। বাবা জীবনের প্রত্যেকটা সময়ে নিজের জীবনের বিনিময়ে হলেও চায় তার সন্তান ভালো থাকুক। এক্ষেত্রে আতাউরকে বাঁচাতে আতামিয়া নিজের জীবনের ঝুঁকি নিলেন। আতামিয়া নৌকা বাওয়া বন্ধ করে দিলেন, বৈঠাটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। অবয়বগুলো যখন নৌকার কাছে চলে এসেছে তখন আতামিয়া জোরে জোরে আজান দিতে শুরু করেন আর বৈঠা দিয়ে অবয়বগুলোকে আঘাত করতে থাকেন।
এদিকে আতাউর ততক্ষণে তীরে উঠে গেছে। তীরে উঠে সে পেছনে ফিরে তাকাতেই দেখে অবয়বগুলো তার বাবাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। একটা অবয়ব তার দিকে তাকায়, মনে হয় অবয়বটা প্রচন্ড রেগে আছে। অবয়বটি তীরের দিকে আসতে থাকে। আতাউর প্রচন্ড ভয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর গিয়ে সে পেছনে তাকিয়ে দেখে অবয়ব তীরে উঠে গেছে এবং তাকে তাড়া করছে। সে আবার দৌড়াতে শুরু করে। কোন দিকে কতক্ষণ দৌড়েছে তার মনে নেই। কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারায় আতাউর। সকালে জ্ঞান ফিরলে সে দেখে সে একটা ধানের জমির আইলের কাছে পড়ে আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় আতাউর, বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। নিজেকে আবিষ্কার করে একটা বড় বিলের মাঝে। সে চিনতে পারে বিলটাকে, এটা তো পশ্চিম পাড়ার বড় বিলটা। গত রাতের কথা মনে পড়ায় সে আবার বাড়ির দিকে দৌড় দেয়। বাড়ির কাছে আসতেই সে দেখে বাড়িতে অনেক মানুষের ভিড়। সে বাড়ির ভেতরে প্রবেশ করতেই সবাই বলতে থাকে, আতাউর ফিরে এসেছে, আতাউর ফিরে এসেছে। তার মা তাকে এসে জড়িয়ে ধরে। তখনই তার বাবার কথা মনে পড়ে। বাড়িতে এত মানুষ সে দেখতে পাচ্ছে, কোথাও তার বাবাকে দেখতে পাচ্ছে না। মাকে বাবার কথা জিজ্ঞেস করতেই মা কান্নায় ভেঙে পড়ে। আতাউর দৌড়ে বাসার ভেতরে যায়। গিয়ে যা দেখে তা দেখে সে আবার জ্ঞান হারায়। সে দেখে বাড়ির আঙিনায় রাখা হয়েছে তার বাবার নিথর শরীরটা। পুরো শরীরটা ক্ষত বিক্ষত, কিছু কিছু জায়গায় মাংস নেই, মনে হচ্ছে কেউ খুবলে নিয়েছে। আতাউরের জ্ঞান ফিরলে সবাই তার কাছে জানতে চায় রাতে তাদের সাথে কি ঘটেছিল। আতাউর সবটা খুলে বলে আর জানতে চায় বাবাকে তারা কোথায় খুঁজে পেল। একজন জানায়, সারা রাত তোমরা যখন বাসায় ফেরোনি তখন তোমার মা আমাদের কাছে এসে তোমাদের একটু খুঁজে দেখার অনুরোধ করে। আমরা কয়েকজন খুঁজতে খুঁজতে খালের ধারে গিয়ে দেখি তোমার বাবা রক্তাক্ত অবস্থায় নৌকার ওপর পড়ে আছে, আর তুমি সেখানে নেই। আমরা সবাই তোমার বাবাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি, আর তোমাকে খুঁজতে যাব এমন সময় তুমি বাসায় ফিরে আসো। সবাই মিলে আতামিয়াকে জানাজার পর কবর দেয়। ঘটনাটা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়। সবাই রাতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু তারা কি জানতো সবেমাত্র শুরু হয়েছে ঘটনা। মৃত্যুর তাণ্ডব শুরু হতে যাচ্ছে গ্রামটিতে। কিছুদিন পরের ঘটনা। বর্ষণ মুখর দিন, সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দুই একবার বৃষ্টি থামলেও আকাশ থেকে মেঘের দলগুলো সরে যায়নি। সেদিন কারো কোনো কাজ ছিল না। গ্রাম অঞ্চলে বৃষ্টির দিনে কারো কোনো কাজ থাকে না, তাই সবাই গল্প করে এবং এভাবেই দিন পার হয়ে যায়। আর গল্পের সাথে মুড়ি খাওয়া সবার অনেক প্রিয়। প্রায় প্রতিটি বৃষ্টির দিনের মতো সেদিনও সবার সাথে বসে গল্প করছিলেন নিয়ামত সাহেব। এই গ্রামের মাতবর তিনি। এমন সময় তার বাড়ির চাকরটি হাঁপাতে হাঁপাতে ছুটে আসলো। চাকরটিকে হাঁপাতে দেখে নিয়ামত সাহেব জিজ্ঞেস করলেন, কিরে লতিফ, কি হয়েছে? লতিফ বলে, সর্বনাশ হয়ে গেছে সাহেব, আমাদের সাদা গাভীটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর শুনে নিয়ামত সাহেব বেশ রেগে গেলেন এবং রাগের স্বরে বললেন, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? গাভীটা কোথায় গেল? লতিফ বলল, আমি গোয়ালে খাবার দিতে গিয়ে দেখি অন্য সব গরু থাকলেও সাদা গাভীটা সেখানে নাই। কথাগুলো শুনে নিয়ামত সাহেব লতিফকে অনেক বকাঝকা করেন। বকাঝকা শেষে নিয়ামত সাহেব লতিফকে গরুটা খুঁজতে যেতে বলেন। ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে। হাতে একটা হ্যারিকেন নিয়ে লতিফ গাভীটিকে খুঁজতে বের হয়। পথে এক ব্যক্তি লতিফকে বলে সে বিকেলে গাভীটিকে বিলের দিকে যেতে দেখেছে। লতিফ এবার বিলের দিকে যেতে শুরু করে। কিছু দূর যেতেই বৃষ্টিটা আবার শুরু হয়। বৃষ্টির পানিতে হ্যারিকেনটার নিভু নিভু অবস্থা, যদিও একেবারে নিভে যায়নি, কারণ আমরা যারা হ্যারিকেন দেখেছি তারা জানি যে হ্যারিকেনের আলোটা একটা কাঁচের মধ্যে থাকে। এই কারণেই বৃষ্টির পানিটা হ্যারিকেনকে নিভে দিতে পারেনি। যাই হোক, বৃষ্টির সাথে লড়াই করতে করতে লতিফ বিলের পাশে গিয়ে পৌঁছায়। হ্যারিকেনের আবছা আলোয় লতিফ দেখতে পায় সাদা কিছু একটা বিলের ধারে দাঁড়িয়ে আছে। লতিফ মনে করে সেই গাভী হয়তো দাঁড়িয়ে আছে। লতিফ সেদিকে এগোতে থাকে। সে ধীরে ধীরে কাছে চলে যায়। হঠাৎ করে একটা দমকা হাওয়া লতিফের হ্যারিকেনটাকে নিভিয়ে দেয়। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি তখনও কমেনি, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় লতিফ গাভীটাকে যখনই ধরতে যাবে, হঠাৎ করে বিলের পানির মধ্যে কিছু একটা গাভীটিকে বিলের পানির মধ্যে টেনে নেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে লতিফ কিছুই বুঝতে পারে না। বিষয়টি কি ঘটল বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। তার মাঝে আবারও বিদ্যুৎ চমকানোর আলোয় যে দৃশ্যটি সে দেখে তা সে কল্পনাও করতে পারেনি। লতিফ দেখতে পেল বিলের পানিতে 7টা মাথা ভেসে আছে, আর মাথাগুলো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে লতিফ মারাত্মকভাবে ভয় পায়। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে না
নারাজ। লতিফ এক দৌড় দিল, বাসার উঠোনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকেরা তাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে যায়। লতিফের জ্ঞান ফেরে পরের দিন সকালে। তার জ্ঞান ফিরলে বাড়ির সবাই তার কাছে জানতে চায় কি ঘটেছিল। লতিফ সবার কাছে ঘটনা খুলে বলে। এবার ঘটনা শোনার পর গ্রামবাসীদের ভয় আরো দ্বিগুণ হয়ে যায়। লতিফের কথা শুনে নিয়ামত সাহেব কিছু লোক নিয়ে বিলের পাশে যান গাভীটাকে খুঁজতে। গিয়ে দেখা মেলে এক হৃদয় বিদারক দৃশ্যের। গাভীটার মাথাবিহীন দেহ পড়ে আছে খালের পাশে। মনে হচ্ছে কেউ মাথাটাকে টেনে ছিঁড়ে নিয়েছে। পরপর দুটি একই ধরনের ঘটনা গ্রামবাসীদের মনে চরম ভয়ের সঞ্চার করে। তাই গ্রামবাসী এক প্রকার বিলটাতে মাছ ধরা বন্ধ করে দেয়। এর মাঝে চলে যায় বেশ কয়েকটি মাস। গ্রামে একজন লোক ছিল সামাদ নামে। তার একটা বিয়ের উপযুক্ত ছেলে ছিল। তার ছেলের নাম কুদ্দুস। কুদ্দুসের বিয়ে ঠিক করা হয় সেই গ্রাম থেকে 3 গ্রাম পরে অন্য এক গ্রামে আবুল সাহেবের মেয়ের সাথে। একদিন ভালো দিন দেখে তাদের বিয়ে দেয়া হয়। এবারে ঘটনাটি ঘটে বিয়ের 15 দিন পরে। সেদিন আবুল সাহেবের মেয়েকে দেখার ইচ্ছে হচ্ছিল। তাই আবুল সাহেব সিদ্ধান্ত নেন মেয়েকে দেখতে মেয়ের বাসায় যাবেন। যেমন চিন্তা তেমনই কাজ। পরন্ত বিকেলে আবুল সাহেব তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে মেয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে নেন মিষ্টি, ফল, পিঠা আর মাছ। তখনকার যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তখন পায়ে হেঁটে চলাচলটাই একমাত্র মাধ্যম। আবুল সাহেবরা যখন তার মেয়ের গ্রামে প্রবেশ করেন তখন প্রায় রাত 10টা। তারা সেই বিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তাদের কানে পানি নাড়াচাড়া করার শব্দ আসে। প্রথম দিকে তারা এটাকে গুরুত্ব দেননি, কিন্তু ক্রমশ শব্দটা বাড়তে থাকে। তাদের কাছে টর্চ, হ্যারিকেন কিছুই ছিল না। আকাশে হালকা চাঁদের আলো ছিল, তাতে পথ মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল। পানির নাড়াচাড়ার শব্দ বন্ধ হয়ে যায়, কিন্তু শুরু হয় এক নতুন শব্দ। শব্দটা এখন মাটির সাথে কোনো কিছু ঘষে ঘষে চললে যেমন শব্দ হয় তেমন। এবার তারা পেছনে ফিরে তাকায় এবং দেখতে পায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। তারা দেখে প্রাণীর মতো সেই অবয়বগুলো তাদের পেছন পেছন আসছে। চোখ দুটো টকটকে লাল রঙের। এই দৃশ্য দেখে আবুল সাহেব ও তার ভাই এক দৌড় দেন। কে কোন দিকে দৌড় দিয়েছেন জানেন না। আবুল সাহেব তার সাথে আনা জিনিসগুলো ফেলেই দৌড় দেন। এবার তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল যে কেউই সেই অবয়বের পাল্লায় পড়েননি। আবুল সাহেব গ্রামের একটা বাড়িতে ও তার ভাই আরেকটি বাড়িতে আশ্রয় নেন। পরের দিন তারা সবাইকে সবকিছু খুলে বলেন। এবার গ্রামবাসী এই সমস্যার সমাধান করার জন্য মরিয়া হয়ে ওঠেন। তারা বিভিন্ন জায়গায় কবিরাজের খোঁজ করতে থাকেন। অনেক জায়গা থেকে অনেক কবিরাজ এলেও তারা কেউ তেমন সুবিধা করতে পারেননি। এর মধ্যে অনেক ভণ্ড কবিরাজও ছিল, যারা শুধু লোক ঠকিয়ে টাকা নেওয়ার জন্য এসেছিল। যখন গ্রামের লোক সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছিল, সেই সময়ে সমস্যা তার চূড়ান্ত রূপ লাভ করে। এবার সমস্যা শুরু হয় গ্রামের মধ্যে। প্রতি রাতেই গ্রামের মানুষের খোয়ার থেকে হাঁস মুরগি গায়েব হয়ে যেতে শুরু করে। প্রথম দিকে সবাই ভেবেছিল কোনো শেয়ালের কাজ হয়তো, কিন্তু এটি একদিন বা একটি রাতের ঘটনা না। সবার ধারণা ভুল প্রমাণিত হয়। একদিন এক মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হয়, কিন্তু মহিলার স্বামী কোনো এক কারণে সেদিন বাসায় ছিল না। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে নিয়ে মহিলা রাতে ঘুমিয়েছিল। হঠাৎ তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। গ্রামের বাথরুমগুলো বাসা থেকে একটু দূরে হয়। মহিলা বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর দরজা লক না করে শুধু ভিজিয়ে চলে যায়। যখন সে বাথরুম শেষ করে ফিরে আসে তখন সে এক ধরনের শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল তার ঘরের মধ্যে কেউ কিছু খাচ্ছে। সে দৌড়ে আসে এবং দরজা খুলে যে দৃশ্য দেখে তা পৃথিবীর কোনো মানুষ, বিশেষ করে একজন মা, কখনোই দেখতে চাইবেন না। তিনি দেখেন সেই প্রাণীর মতো অবয়বগুলোর একটি তার বাচ্চাকে মেরে তার শরীর থেকে মাংস খুবলে খাচ্ছে। এটা দেখে মহিলাটি জোরে একটা চিৎকার দেন। এবার অবয়বটি মহিলাকে আক্রমণ করতে আসে। এদিকে তার চিৎকার শুনে আশেপাশের লোকেরা তার বাসার দিকে আসতে থাকে। যখন মহিলার বাড়ির কাছাকাছি চলে আসে তখন তারা দেখতে পায় প্রাণীর মতো কোনো একটা কিছু তার বাসা থেকে বের হয়ে যাচ্ছে। মহিলার ঘরে ঢুকে তারা এক মর্মান্তিক দৃশ্য দেখে। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। ঘরের এক কোণে পড়ে আছে বাচ্চাটির অর্ধেক খাওয়া লাশ, আর অন্যদিকে মহিলার ক্ষত বিক্ষত দেহটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সবার চোখের সামনে মহিলাটি মারা যায়। এই ঘটনার পর পুরো গ্রামে নেমে আসে শোকের কালো ছায়া। এরপরে গ্রামের মানুষ একটা সভার আয়োজন করে এবং সিদ্ধান্ত নেয় যতদিন না একটা ভালো কবিরাজ পাওয়া যায় ততদিন রাতে কেউ বাড়ির বাইরে যাবে না। অনেক খোঁজাখুঁজি শেষে এক কবিরাজের সন্ধান পাওয়া গেল, যিনি এই গ্রাম থেকে
5 গ্রাম দূরে একটা গ্রামে থাকেন। গ্রামের সবাই তাকে নিয়ে তাদের সমস্যার কথা জানালেন। সব শুনে কবিরাজ বললেন, আমি আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকবো, তারপর আমি বলতে পারবো আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব কিনা। আমি আগামী বৃহস্পতিবার আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকবো। যেই কথা সেই কাজ। বৃহস্পতিবার কবিরাজ সন্ধ্যার ঠিক আগে গ্রামে এসে উপস্থিত হন। যথা নিয়মে রাত নামে আর কবিরাজ তার থাকার জায়গা ঠিক করে ফেলেন সেই বিলের ধারে একটা গাছের নিচে। সেই রাতটা গ্রামবাসী নির্ঘুম পার করে দেয়। ভোর হতেই ছুটে যায় কবিরাজের কাছে কবিরাজের মতামত শুনতে। কবিরাজ বলে, গত রাতে আমি এই গাছটার নিচে বসেই আমার আসন করেছিলাম। রাত কত হবে জানি না, 1টা কি 2টা, তখন দেখি পানির মধ্যে দিয়ে একটা কিছু আমার দিকে এগিয়ে আসছে। যেহেতু আমি আপনাদের কাছ থেকে সবকিছু শুনেছি, তাই আমার আর বুঝতে বাকি রইল না জিনিসগুলো কি। আমি তখন দোয়া পড়ে আমার চারিদিকে গোল একটা দাগ দিয়ে তার মাঝখানে বসি। একে একে জিনিসগুলো পানি থেকে উঠে আসে। 7টা প্রাণী আমাকে ঘিরে ফেলে চারিদিক থেকে, কিন্তু গোল দাগটার কারণে আমার কাছে আসতে পারছিল না। আসলে জিনিসগুলো কি কবিরাজ সাহেব? এক গ্রামবাসী প্রশ্ন করেন। তখন কবিরাজ বলেন, এগুলো এক ভয়ঙ্কর প্রজাতির জিন, যাদের মধ্যে ভালো মন্দ কোনো জ্ঞান নেই। আমাদের এখন কি করা উচিত কবিরাজ সাহেব? গ্রামের মাতবর সাহেব জানতে চাইলেন। সত্যি কথা বলতে আমরা কিছুই করতে পারবো না। এরা প্রচন্ড শক্তিশালী জিন, যারা আল্লাহকে ভয় করে না। এক কথায় এরা কাফির জিন। এদের বিরুদ্ধে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। কবিরাজ বললেন। গ্রামবাসী কথাটা শুনে ভয়ঙ্কর রকমের হতাশ হলো আর বলতে থাকলো, তাহলে এই গ্রাম আর টিকল না, সবাইকে মেরে ফেলবে। গ্রামবাসীর মুখের দিকে তাকিয়ে কবিরাজ হয়তো তাদের মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, তাই তিনি সবার উদ্দেশ্যে বলেন, তবে আপনাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই জিনগুলো এক জায়গায় বেশি দিন থাকে না। আর কিছুদিনের মধ্যেই হয়তো এরা আপনাদের গ্রাম ছেড়ে দেবে, কারণ এখানে এসে এদের অনেক দিন হয়ে গেছে। তাই আর দিন 10 মতো সাবধান থাকবেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে গ্রামবাসীর দেহে প্রাণ ফিরে আসলো। অবশেষে কবিরাজের। আমি তখন ঢাকাতে চাকরি করতাম। তখন একবার বাড়িতে এসে বাজারের একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, মামা বটপুর যাবেন? আমার কথা শুনে রিকশাওয়ালার চোখ বড় বড় হয়ে গেল। শুধু তার নয়, আশেপাশে থাকা সকল রিকশাওয়ালা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবে আমার মনোযোগ সামনে থাকা রিকশা চালকের দিকে। নিজের চোখ দুটি বিশাল বড় বড় করে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছেন কেন? যাবেন কিনা বলুন? রিকশাওয়ালা হক চকিয়ে গেল। নিমেষেই নিজেকে সামলে নিয়ে ভয় ভয় কণ্ঠে বলল, না মামা, ওদিকে যাওয়া যাবে না, সমস্যা আছে। দিনের আলো থাকলে আপনাকে নিয়ে যেতাম, এখন রাত 10টার উপরে বাজে, এত রাতে যেতে পারবো না। এটি বলে রিকশাওয়ালা তার রিকশা নিয়ে চলে গেলেন। আশেপাশে থাকা আরো রিকশাওয়ালাদের যাওয়ার কথা বলতেই তারাও না করে দিয়ে চলে গেলেন। গ্রামের বাজারের ভেতরে দাঁড়িয়ে আছি প্রায় 30 মিনিটের মতো। আগামীকাল ঈদ। পুরো বাজারে মানুষের কোলাহল। কত রিকশাওয়ালা খালি রিকশা নিয়ে বসে আছে, অথচ বটপুর যাওয়ার মতো কাউকে পাচ্ছি না। সবাই গন্তব্য শুনে চলে যাচ্ছে। মোবাইলে তেমন একটা চার্জ নেই যে বাসায় ফোন দিয়ে কাউকে আসতে বলবো। বেশি রাত করে বাসায় ফিরতে চাই না দেখে সকালের বাসে রওনা দিয়েছিলাম, যেন বিকেলের মধ্যে বাড়িতে পৌঁছাতে পারি। কিন্তু ভাগ্য এত খারাপ যে ঈদের আগে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যেটা বলার মতো না। বিকেলের বাস রাত 9টার দিকে গ্রামের বাজারে নামিয়ে দিয়ে চলে গেছে। যত সময় যাচ্ছে রাত গভীর হচ্ছে। একটু পর 11টা বেজে যাবে। বাজারে চেনা কাউকে দেখতে পাচ্ছি না যে তার সাথে বাড়ি যাব। আরো সময় বাজারে দাঁড়িয়ে থাকলে লাভ হবে না, তাই তার চেয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করাটাই উচিত কাজ হবে। এবং মাঝপথে রিক্সা পেলে সেটিতে উঠে বাড়ি যাব। যেমন ভাবা তেমন কাজ। 2 হাতে 2টা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলাম। অন্ধকার রাত, আগামীকাল ঈদ, অথচ আমাদের গ্রামে তেমন কোনো আয়োজন চোখে পড়ছে না। নিস্তব্ধতা ছেয়ে আছে চারপাশে। আমি নাক বরাবর হেঁটে চলেছি। রাস্তার দুপাশে ধান ক্ষেত, অথচ সেখানে কোনো ধান নেই, এখনো মৌসুম আসেনি। ধান ক্ষেত পানিতে ভর্তি হয়ে আছে। হঠাৎ পেছন থেকে একটা রিকশার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলাম একটা ফাঁকা রিকশা আমাদের গ্রামের দিকে যাচ্ছে। আমি দেরি না করে রিকশাওয়ালাকে ডাকলাম, মামা বটপুর যাবেন? রিকশাওয়ালার পুরো মুখ কাপড় দিয়ে জড়িয়ে রাখা।
তিনি রিকশা থামিয়ে আমাকে উঠতে বললেন। আমি দ্বিধাবোধ না করে রিকশায় উঠে পড়লাম। রিকশা চলছে তার আপন গতিতে, আমি তার উপর বসে আছি। হঠাৎ রিকশাওয়ালা মামা বলে উঠলেন, মামা কি ঢাকায় থাকেন নাকি? হ্যাঁ, কয়েক বছর ধরে বাড়ি আসা হয় না, তাই এবার ঈদের ছুটিতে চলে এসেছি। পায়ে হেঁটে কেন? রিকশা নিয়ে যেতে পারলেন না? বাজারের সব রিকশাওয়ালাকে যাওয়ার কথা বলেছিলাম, কেউ রাজি হয়নি। সামনে বটগাছের বাগান শুরু হবে, তারপর বাঁশঝাড়। এই সবের ভেতর দিয়ে কেউ রাতে আসা যাওয়া করতে চায় না। বাজার থেকে গ্রামের দূরত্ব 4 কিলোমিটার। এটুকুর ভেতর 4 ধরনের রাস্তা চোখে পড়বে। একটা ধান ক্ষেতের রাস্তা, একটা বট গাছের বাগান, তারপর বাঁশঝাড়, সবশেষে পড়বে একটা কবরস্থান। এসবের ভেতর দিয়ে আমাদের গ্রামে যাওয়া হয়। মামার কথায় আমি তেমন জবাব দিলাম না, চুপ করে থাকলাম। তখন মামা আবার বললেন, জানেন সাহেব, এই রাস্তা কিন্তু ভালো না। রাতের বেলায় কেউ এই রাস্তা দিয়ে যাতায়াত করে না। সবাই বলে ওই রাস্তা দিয়ে গেলে ভয়ানক সব জিনিস চোখে পড়ে। ভয়ানক জিনিস বলতে কি বুঝাচ্ছেন, একটু খুলে বলুন তো। মাথাহীন মানুষ, দেহ ছাড়া মাথা, কত কি। রাতের বেলায় খুব কম মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখবেন। আমার কথাগুলো শুনে ভয় পাবেন না। এই সব যে বিষয় আছে সবগুলো নেশাখোর মানুষ দেখেছে। আপনি নিশ্চয়ই জানেন, নেশাখোর মানুষের হুঁশ থাকে না। আমরা ততক্ষণে বটতলার মাঝামাঝি চলে এসেছি। আরো কিছুক্ষণ যাওয়ার পর বাঁশঝাড় পাবো। আমি শুধু রিকশাওয়ালার কথা শুনে চলেছি, তবে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। এগুলো গল্প নাকি বাস্তব কিছুই বুঝে উঠতে পারছি না। মাঝখানে আমাদের কোনো কথা হলো না। বটগাছ, বটবাগান অতিক্রম করে বাঁশঝাড়ের সীমানায় এসে গেলাম। এমন সময় রিকশাওয়ালা মামা নিজের রিকশা থামিয়ে দিলেন। মাঝপথে এমন রিকশা থামানোর কারণে আমি বললাম, কোনো সমস্যা হয়েছে? মাঝপথে এভাবে রিকশা থামালেন যে? রিকশার চেইন বোধহয় পড়ে গেছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি চেইন তুলে আসছি। লোকটি রিকশার পেছনে গিয়ে চেন তুলে সামনে এলেন। তারপর রিকশার সামনে দাঁড়িয়ে করুণ সুরে বললেন, সাহেব, আপনি শিক্ষিত মানুষ, আপনাকে আমি একটি মূল্যবান জিনিস দিব। আপনার কাজ থাকবে সেই মূল্যবান জিনিসটি আপনার এলাকার ইমাম সাহেবের হাতে তুলে দেবেন, এবং আপনাকে কিছু টাকা দেব, সেগুলো আমার পরিবারকে দিয়ে দেবেন, কেমন? ওনার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আমি নিজের মনে সাহস জুগিয়ে বললাম, বলুন। সাহেব, আমি যদি বেঁচে থাকতাম তাহলে এই সব কাজ আমি নিজেই করতাম। আসলে আমি বেঁচে নেই। গত কয়েকদিন আগে মারা গিয়েছি কয়েকজন ডাকাতের হাতে। তারা আমাকে মেরে বাঁশঝাড়ের শেষে বস্তার ভেতর ঢুকিয়ে মাটিতে পুঁতে রেখেছে। দয়া করে আপনি সেখানে যাবেন এবং আমার লাশ উদ্ধার করে সেটি ভালোভাবে জানাজা করার ব্যবস্থা করবেন, মাটি দেবেন, না হলে আমি শান্তি পাবো না। কাজটি যত তাড়াতাড়ি পারবেন করুন। আমার শরীরে পচন ধরা শুরু করেছে, আর বেশি দিন সেখানে থাকলে শরীরের কিছু অবশিষ্ট থাকবে না। এই বলে লোকটি তার মুখের ওপরের কাপড় সরিয়ে ফেলল। তখন আমার চোখের সামনে ভেসে উঠল তার অর্ধপচা দেহ। সেকেন্ডের ভেতর আমার আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে গেল। আমার মাথা ঘুরতে শুরু করলো। এইরকম অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসে পড়লাম। তখন রিকশাওয়ালা মুচকি হাসি দিয়ে বলল, কাজটা করবেন কিন্তু এত কষ্ট সহ্য হচ্ছে না। অনুগ্রহ করে আমাকে দাফন করুন, আমার আম্মার খেয়াল রাখবেন। এটি বলার সাথে সাথে চোখের পলকে হাওয়া হয়ে গেল রিকশাওয়ালাটি। আমি এত কিছু সহ্য করতে না পেরে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশের বাসার সকলে বসে আছে। তাদের সকলকে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে তারা অনুসন্ধান করতে বের হলো। আশ্চর্যজনকভাবে বাঁশঝাড়ের একদম শেষে রফিকুল ইসলাম নামে একজন রিকশা চালকের মৃতদেহ পাওয়া গেল। মুহূর্তের ভেতর খবরটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ল এবং সাথে সাথে বেরিয়ে এলো রফিকুল ইসলামের মা। নিজের ছেলেকে দেখে অনেকক্ষণ কান্না করলেন। তারপর এলাকাবাসী মিলে তার দাফনের ব্যবস্থা করলেন। ঈদের নামাজের পরে তার দাফন করা হলো। তার 1 সপ্তাহ পর নিজের ব্যাগ গুছিয়ে রাখছিলাম, এমন সময় কয়েক হাজার টাকা পেলাম। টাকাগুলো দেখে মনে পড়ে গেল এগুলো রফিকুল ইসলামের টাকা, মানে রিকশা চালক ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম ওগুলো স্বপ্ন ছিল। টাকাগুলো দেখে সব ভুল প্রমাণিত হলো।
টাকাগুলো মায়ের হাতে তুলে দিয়ে আসতে হবে। রাত 8টার দিকে রফিকুল ইসলামের মায়ের কাছে তার ছেলের দেয়া টাকাগুলো দিয়ে বাড়ি ফিরছিলাম। এমন সময় একটি ফাঁকা রিকশা এসে আমার পাশে দাঁড়ালো। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য আমার জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ হলো। এখন আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আমি পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, কোনো রিকশাও নেই। তখনই কোথা থেকে যেন উত্তর এলো, আমাকে খুঁজে লাভ নেই, আপনার মনের ভুল। আপনি বাসায় চলে যান, এই রাস্তা একদম ভালো না, বিশেষ করে রাতে কাউকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দিবেন না এবং নিজেও করবেন না। আমার কথা অমান্য করলে নিজের জীবন চলে যেতে পারে। মনে মনে দোয়া দুরুদ পড়ে সমস্ত শক্তি দিয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। আগে নিজে বাঁচি, তারপর অন্য সবকিছু দেখা যাবে। সেদিন দৌড়ে বাসায় চলে আসার পর থেকে তিনি বেশ অসুস্থ হয়ে যান এবং গত কুরবানি ঈদে তিনি মারা যান। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এই ছিল আমার বন্ধুর চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা তিনি শেয়ার করেছেন। আমি ঠিকানা সবকিছুই দিলাম, কারণ আপনারা সব ঘটনা পাঠানোর পরেই গত সপ্তাহে আমি দেখেছি যে অনেক ঘটনা নিয়ে অনেক কথা আসছে। একটা ঘটনা সত্য প্রমাণ করাটা আমার জন্য যেমন কঠিন, আপনার জন্য কিন্তু মিথ্যা প্রমাণ করাটাও কঠিন, তাই না? কিন্তু এই যে আজকে এই মুহূর্তে যে ঘটনাটা বললাম, এরকম একটি ঘটনা আমি অনেক দিন আগে ভূত এফএমে বলেছিলাম। সেটা ছিল একজন ডক্টরের সাথে ঘটেছিল এই ঘটনাটি। ডাক্তার সাহেবের, আমার যতদূর মনে পড়ে, এখনো পরিষ্কারভাবে আমার মনে নাই অত কিছু, কিন্তু ডাক্তার সাহেবের কোন একটা পেশেন্টের ঘটনা, মৃত্যু পথযাত্রী একজন পেশেন্ট, নাকি মারা গেছেন এরকম একজন পেশেন্ট, তিনি একজন ডক্টরের কাছে, তার মার কাছে, তার পরিবারের কাছে খবর পৌঁছে দিতে বলেছিলেন। এরকম একটা ব্যাপার আমি শুনেছিলাম। সুতরাং এই সিরাজাবাদ ইউনিয়নে চেয়ারম্যানের ছেলে নদীতে গোসল করতে যায়। তখন সময় ছিল 1:45। তার সাথে আরো কয়েকজন বন্ধুরাও ছিল। আর চেয়ারম্যানের ছেলের বয়স 20 কি 25 হবে। তার বন্ধুরাও তার সমবয়সী। তারা সবাই মিলে নদীতে গোসল করতে যায়। নদীর একপাশে তারা সবাই গোসল করছিল। তারা যখন গোসল করছিল তখন একটু দূরে ড্রেজার দিয়ে কিছু বাড়ি তোলা হচ্ছিল এবং সেখানে একটা গর্তের সৃষ্টি হয়েছিল। ছেলেগুলো সেই গর্তের পাশেই গোসল করছিল। গোসল করার এক পর্যায়ে তারা সবাই স্রোতে গা ভাসিয়ে দেয়। স্রোতে ভাসতে ভাসতে হঠাৎ করে তারা গর্তের পাশে চলে আসে। তারা জানতো না এখানে গর্ত আছে। নদীতে খুব বেশি স্রোত ছিল না। অনেকক্ষণ সেখানে সাঁতার কাটে তারা। এক সময় তাদের মাঝে একজন তলিয়ে যাচ্ছে অতল পানির গভীরে। তা দেখে সবাই তাকে বাঁচাতে যায়। সবাই মিলে তাকে ওপরে টেনে তোলে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন সেখানে প্রায় ডুবে যাচ্ছিল। তাদেরকে বাঁচাতে যায় চেয়ারম্যানের ছেলে। তাদেরকে ওপরে টেনে তুলতে গিয়ে সে নিজেই অথই পানির গভীরে তলিয়ে গেল। কিন্তু সে খুব ভালো সাঁতার পারত, তারপরেও সেখান থেকে উঠতে পারল না। এই ঘটনা দেখে বন্ধুরা তাকে বাঁচাতে যায়। তার বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে ওপরে তুলতে পারেনি। সে তলিয়ে যায় অথই পানির গভীরে। অনেক হইচই হয়। নদীর আশেপাশে লোকজন ছিল, তারাও চলে আসে। তাদেরকে সব ঘটনা খুলে বলা হয়। সবাই তাকে খুঁজতে পানিতে নেমে পড়ে। কেউ জাল টানছে, কেউ ডুব দিয়ে তাকে খুঁজছে, কিন্তু সব চেষ্টা বিফলে যাচ্ছে। যারা জাল ফেলছিল তাদের জাল কেটে যাচ্ছিল পানি থেকে, পুরোটা জাল আসছিল না। সবাই অনেক ভয় পেয়ে গেল। গ্রামের অনেক লোক চলে আসছে নদীর তীরে। ডুবুরিও চলে আসে। প্রথমে ডুবুরি যখন ডুব দেয় 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট হয়ে গেল, ডুবুরি ওপরে ওঠে না। কিছুক্ষণ পর সে ওপরে উঠে আসে খালি হাতে। সে উঠে বলল, চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব তাদের কাছে দৌড়ে গেলেন। ডুবুরি চেয়ারম্যানের পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে মাফ করবেন, আমি আর ডুব দিতে পারবো না। আপনারা অন্য ডুবুরিকে খবর দেন আর একটা কবিরাজ সাথে নিয়ে আসেন। এই বলে তারা চলে যায়। কিন্তু এসব কথা কেন বলল সেটা জানা গেল না। তাদের কথা মতো 2টা ডুবুরি আর একটা কবিরাজ নিয়ে আসা হলো। প্রথম ডুবুরি ডুব দিয়ে কিছুক্ষণ পরে সে উপরে উঠে আসে। তার চোখ মুখে একটা ভয়ের ছাপ ছিল। সবাইকে সে বলল, আমি অনেক মাছ দেখেছি, কিন্তু এত বড় মাছ আমি জীবনে দেখিনি। সে অনেক ভয় পেয়েছিল। সে ডুব দিবে না বলে জানালো। এদিকে আবার ইফতারের সময় হয়ে যাচ্ছে। অনেকে ইফতার করতে চলে যায়, সাথে ডুবুরিও ইফতার করতে চলে যায়। ইফতারের পর কবিরাজ নদীর তীরে ধ্যানে বসে। অনেকক্ষণ পর সে চেয়ারম্যান সাহেবকে বলল, আপনার ছেলে এখনো বেঁচে আছে, কিন্তু তারা আপনার ছেলেকে কিছুতেই ছাড়বে না। তাকে অনেকগুলো মৎস্য জিনে নিয়ে আটকে রেখেছে। এই মৎস্য জিনগুলো আপনার ছেলেকে কিছুতেই ছাড়ছে না। চেয়ারম্যান সাহেব কবিরাজকে বলল,
আপনি কিছু একটা করেন। তখন কবিরাজ চেয়ারম্যানের স্ত্রীকে ডাক দিলেন, তার হাতে একটা বড় প্লেট দিলেন। সেই প্লেটে কলা, গ্লাস ভর্তি দুধ, আম, পেঁপে আরো অনেক কিছু ছিল, মানে যেটাকে বলা হয় ভোগ দেয়া। সেই প্লেটটি হাতে দিয়ে বললেন, এই প্লেটটা নদীতে ছেড়ে দেন। সেই প্লেটটি ভাসতে ভাসতে ওই গর্তের কাছে চলে গেল। কোনো দিকে নড়চড় হলো না। ওই প্লেটটি তখনও ভাসছিল। আর কবিরাজ চেয়ারম্যানের স্ত্রীকে বসিয়ে দিলেন, বললেন, আপনার ছেলে যতক্ষণ না পানি থেকে উপরে উঠে আসে ততক্ষণ এখানেই বসে থাকবেন। এই কথা বলে কবিরাজ ধ্যানে বসল। কিছুক্ষণ পর ধ্যান ভাঙল কবিরাজের। সে বলল, আপনার ছেলেকে ছাড়তে রাজি হয়েছে, কিন্তু তাদেরকে জানের বদলে জান দিতে হবে, মানে একটা আস্ত গরু দিতে হবে, তবেই আপনার ছেলেকে তারা জীবিত ছেড়ে দেবে। সবার মুখে একটু আশার আলো ফুটে উঠল। চেয়ারম্যান লোক পাঠিয়ে দিল ভালো দেখে একটা গরু কিনে নিয়ে আসতে। কিছুক্ষণের মাঝেই চেয়ারম্যানের লোকেরা গরু কিনে নিয়ে আসে। হঠাৎ করে গরুটা খুব জোরে জোরে ডাক দিল এবং নদীর দিকে এগিয়ে গেল এবং গরুটা পানিতে নেমে পড়ছে। জানি না কেন, হয়তো বা সে বুঝে গিয়েছিল তাকে একটা প্রাণ বাঁচাতে হবে, কিন্তু সেটা আর হলো না। গরুটাকে পানি থেকে তুলে নিয়ে আসা হলো। কবিরাজ বলল, গরুটাকে জবাই না করে পুরো গরুটা নদীতে দিয়ে দাও। কিন্তু অনেকে বলছিল, গরুটা জবাই করে রক্ত নদীতে দাও আর মাংসগুলো দাও গরিবদের মাঝে। কথা মতোই তাই করা হলো। এটাই ছিল সব থেকে বড় ভুল। সব কাজ শেষ। এখন সবার মাঝে এখন ছেলেটার ফিরে আসার অপেক্ষা। সেহেরি করার সময় চলে আসে। লোকজন অনেক কমে গিয়েছে। নদীর মাঝে সেই প্লেটটি এখনো আছে সেখানে, কিন্তু ফজরের আজান দেওয়ার সাথে সাথেই সেই প্লেটটি সেখান থেকে ভেসে চলে গেল। সবাই ভাবল ছেলেটা মনে হয় বেঁচে গেল। ছেলেটার মা বাবার মুখে একটু খুশির ভাব ফিরে আসলো। সেই খুশি আর বেশিক্ষণ তাদের কাছে রইল না। সবাই দেখল ছেলেটার লাশ নদীর তীরে ভেসে উঠেছে। এটা তো হবার কথা ছিল না। কবিরাজ বলেছিল, জানের বদলে জান দিলে ছেলেটা জীবিত ফেরত আসবে। ছেলে ফেরত আসলো মৃত হয়ে কেন? ততক্ষণে কবিরাজ লাপাত্তা হয়ে গেছে। ছেলেটাকে নদী থেকে তুলে নিয়ে আসা হলো। চারিদিকে কান্নার রোল পড়ে গেল। ছেলেটার পেটে কোনো পানি ছিল না। পানিতে ডুবে মরার কোনো আলামত পাওয়া যায়নি। ছেলেটার গলায় 5 আঙ্গুলের বড় বড় দাগ দেখা গিয়েছিল। তার গায়ে ভয়ানক দাগ দেখে মনে হচ্ছিল ধারালো কিছু দিয়ে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করা হয়েছে। লাশটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। লাশটাকে নদী থেকে তুলে নিয়ে বাড়িতে গেল সবাই। জানাজা হলো, মাটিও দেওয়া হয়ে গেল, কিন্তু উত্তর পাওয়া গেল না কিছু প্রশ্নের। এই ভয়াবহ ঘটনার সাক্ষী পুরো গ্রাম। বাড়ি আসার পর প্রায় 1 থেকে 1.5 মাস সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ একদিন রাত 1টা কি 2টার দিকে বাবা চিৎকার করে ওঠে। দৌড়ে বাবার রুমে গিয়ে দেখি বাবা অনবরত শ্বাস নিচ্ছেন। ওনার নাকি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার পাশাপাশি বলছে বুক জ্বালা করছে। বাবার চোখ উল্টে সাদা অংশ সামনে নিয়ে এসেছেন। এমন অবস্থা দেখে আমার ভাই গিয়ে গ্রামের ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে কোনো সমস্যা ধরতে না পেরে বলছেন দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তৎক্ষণাৎ বাবাকে নিয়ে হাসপাতালে যাই আমরা। ইমার্জেন্সিতে বাবাকে দ্রুত অক্সিজেন দেয়া হয়। এই যাত্রায় বাবাকে ফিরিয়ে আনতে পারি আমরা। সকালে ডাক্তার আসলে সব টেস্ট করিয়ে ডাক্তার কোনো সমস্যাই বের করতে পারলেন না। সব টেস্টের রিপোর্টে বাবা একদম সুস্থ। তখন আমার মায়ের বুঝতে বাকি রইল না কি হয়েছে বাবার সাথে। কি ভাবছেন সবাই? এত দ্রুত কি করে বুঝলাম বাবার কি হয়েছে? কারণটা তাহলে শুনুন। আমাদের বাড়ির একই উঠোনে আমাদের চাচিদের ঘর। ছোটকাল থেকেই দেখে আসছি চাচি জিন চালান দেন। অনেক মানুষ আসে চাচির কাছে এবং তারা সব নিজ সমস্যা নিয়ে আসে। তার পাশাপাশি চাচির আমাদের অবস্থার প্রতি সবসময় একটা হিংসা কাজ করত। আমাদের বুঝতে দেরি হলো না কে কি করেছে। তাও সন্দেহ ছিল, পাকাপোক্ত করে তো আর সবকিছু বলা সম্ভব ছিল না। যাই হোক, সেদিন বাবাকে নিয়ে আমরা বাসায় চলে আসি। কথায় আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। পরদিন বাবার অবস্থার কিছুটা উন্নতি হলো। আমি আর মা চলে যাই পাশের গ্রামে এক কবিরাজের কাছে। কবিরাজ সব সমস্যা শুনে বললেন পরের দিন আবার যেতে। পরের দিন আমি আর আমার মা আবার সেই কবিরাজের বাড়িতে যাই। তখন কবিরাজ আমাদের বললেন, শোনো মা, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি সত্যিটা বলতে পারি। মায়ের অনুমতি পেয়ে কবিরাজ বললেন, ওনার ভাইয়ের স্ত্রী ওনাকে 2টো জিনকে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে এই কালো জাদু করেছে।
সাথে একটা বাচ্চা সম্ভাব্য ছাগলের তাজা রক্ত ও 2টি মুরগির রক্ত দিয়ে এই কালো জাদু করা হয়েছে, এবং কালো জাদু একমাত্র সেই ভাঙতে পারবে যে এই জাদু দিয়েছে। আমার দ্বারা এই কাজ সম্ভব না। একটা ছোট উপকার আমি করতে পারি। এই কথা বলে কবিরাজ থেমে গেলে মা কান্না জর্জরিত কণ্ঠে বলে উঠলেন, কি উপকার? কবিরাজ বললেন, এই জাদুর পেছনে কিছু শক্তিশালী তাবিজ পর্যায়ক্রমে ব্যবহার করা হবে। সেগুলি কোথায় কোথায় আছে আমি বলে দেব। তোমার রান্নাঘরের টিনের পশ্চিম চালে দেখবা একটা তাবিজ আছে। সেটা খুলে 10 বার ইন্নালিল্লাহ পড়ে এক নিঃশ্বাসে নদীতে ফেলে দিবা। এই তাবিজ সারাদিন সূর্যের তাপ গ্রহণ করে, এরপর রাতে তোমার স্বামীর শরীরে তার তাপ স্থানান্তর করে। আর খবরদার, এই তাবিজ খোলার সময় যেন তোমরা দুজন বাদে কেউ না দেখে। এই বলে কবিরাজ তার কথা শেষ করেন। কবিরাজকে তার হাদিয়া বুঝিয়ে দিয়ে আমি আর মা কাঁদো কাঁদো মুখ নিয়ে বাড়িতে চলে আসি। বাড়ি এসে সন্ধ্যার পর মা রান্নাঘরের চাল থেকে তাবিজটা খোলেন এবং 10 বার ইন্নালিল্লাহ পড়ে নদীতে এক নিঃশ্বাসে ফেলে দিয়ে আসেন। তারপর বাবা কিছুদিন ভালোই ছিলেন। যেই বাবার প্রবাসে যাবার সময় ঘনিয়ে আসলো, বাবার মধ্যে আলাদা একটা পরিবর্তন চলে আসলো। তিনি কোনোভাবেই যাবেন না। কেউ কিছু বললে রকচটাভাবে মারধর করতে আসতেন। আমাকে আর আম্মুকে প্রায়ই হাত পা বেঁধে এক রুমে ফেলে রাখতেন। আমাদের না খেয়ে দিনের পর দিন কাটাতে হতো। কত কবিরাজ হুজুরের কাছে গিয়েছি, তাতে কোনো লাভ হয়নি। বাবার আর প্রবাসে যাওয়া হয়নি। আমাদের সুখের পরিবারে নেমে আসে অভাবের কালো ছায়া। বাবা দেশে কোনো ব্যবসা করতে চাইলেও একই অবস্থার সৃষ্টি হয়। এখন বাবা নিজেদের জমি জমা দেখাশোনা করে। কিছুদিন আগে বাবা অভাবে জর্জরিত হয়ে দেশের বাইরে যাবার পরিকল্পনা করেন। সবাই তাতে অনেক আনন্দিত হয়, কিন্তু এর 2 দিন পরে এক রাতে বাবা হঠাৎ চিৎকার করে চোখ উল্টে নিজের গলা নিজেই খামচে রক্তাক্ত করে ফেলে। মাকে মারধর শুরু করে। নিজের পাসপোর্ট, কাগজপত্র যা কিছু আছে সবকিছুতে আগুন ধরিয়ে দিয়ে চিৎকার করে বলতে থাকে, ও আমাকে যাইতে দিবে না, আমি যাবো না। আমার গলা চলে, বরফ পানি দে, বরফ পানি দে। বাবার এই রূপ আমরা কখনো দেখিনি। মা তৎক্ষণাৎ সেই কবিরাজকে ফোন দিলে কবিরাজ আমাদের ঘরের পেছনের বড় আম গাছটি কেটে ফেলার নির্দেশ দেন। পরের দিন পুরোটা গাছ কাটার পরে সবার চোখ কপালে উঠে যায়। গাছের ভেতর রক্তে ভেজা কাপড় দিয়ে মোড়ানো একটি মস্ত বড় তাবিজ। মা এটি দ্রুত আগের তাবিজের ন্যায় নদীতে ফেলে দিয়ে আসেন। বাবা এখন প্রায়ই রাত হলে এমন করে। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এখন আল্লাহই আমাদের শেষ ভরসা। ব্ল্যাক ম্যাজিক যে কতটা দুর্বিষহ, কতটা নির্মম, তা প্রত্যেকটা দিন আমাদের মনে করিয়ে দেয়। যারা এই সমস্ত কাজ করে তাদের জন্য আল্লাহ জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তর রেখেছেন। সুতরাং এই সব থেকে